অনিরুদ্ধ আর বাণীর ক্ষতি করতেই বিক্রম দেবের সঙ্গে হাত মেলালো মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এই বিউটি কন্টেস্টের উইনার হয় বাণী। তখন বাণীকে মুকুট পরিয়ে দেওয়া হয়। তারপরেই দেখা যাবে দ্বিতীয় হয়েছে অন্তরা, আর অন্তরাকেও মুকুট পরিয়ে দেয়। তারপরে মৌলির মাথায়ও মুকুট পরিয়ে দেয়। তারপরে দেখা যাবে মৌলি বাণীর কাছে গেলেই বাণী রেগে গিয়ে মৌলিকে একটা ঠাসিয়ে চড় মারে আর বলে, পারলে না তো আমাকে আটকাতে। তখন মৌলি বলে, তোমার এত বড় সাহস? তখন বাণী বলে, একটা কথাও বলবে না। কম চেষ্টা তো আর করনি, আমার পেছনে কম লাগুনি, কিন্তু তারপরেও আমি ঠিক লড়াইটা জিতে দেখিয়েছি, বুঝতে পেরেছো? আমি হলাম রয় বাড়ির মেয়ে, তুমি কিচ্ছু না। তখন এই কথা বলেই মৌলিকে আরেকটা ঠাসিয়ে চড় মেরেই ধাক্কা দিয়ে নয়নতারার উপর ফেলে দেয় বাণী। তখনই নয়নতারা মনে মনে ভাবে, এই রে, আমার গায়ে আবার হাত তুলবে না তো বাণী? এমনিতেই আমার এক হাত ভাঙা, যদি আবার কিছু হয়। না না, এখান থেকে কেটে পড়ি, এখান থেকে চলে যাওয়াই ভালো। এই বলেই নয়নতারা মৌলিকে ইশারা করে সেখান থেকে চলে যাওয়ার। তারপরে সেখান থেকে ওরা চলে যায়। ওইদিকে বিক্রম দেব সবটা দেখতে থাকে। তারপরে তানিয়া দৌড়ে আসে বাণীর কাছে আর বলে, মা, আমি জানতাম তুমি ঠিক জিতবে। তখনই অনিরুদ্ধ তানিয়া আর বাণীকে একসঙ্গে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যাবে মালিহা ম্যাম বিক্রমকে এসে বলে, বিক্রম, তোমার সঙ্গে অনেক দিন পর দেখা হলো, খুব ভালো লাগলো, বিশ্বাস করো। তখনই বিক্রম বলে, হ্যাঁ তাহলে চলো না আমরা ঘুরে আসি। তখন মালিহা ম্যাম বলে, আজকে না অন্য দিন। এই বলে চলে যায়। তখন বিক্রম অনিরুদ্ধদের দিকে তাকিয়ে মনে মনে বলে, অনিরুদ্ধ চ্যাটার্জি, তুমি নিজেও জানো না, ওই চ্যাটার্জি বাড়ির টাকা দিয়ে আমি এই বিজনেস শুরু করেছিলাম, ওদের টাকায় আমি উপরে উঠেছি, কিন্তু এবার ওই রয়্যান চ্যাটার্জি বিজনেস আমি শেষ করে দেব, ওদের উপরে আমি উঠবো। এই রয়্যান চ্যাটার্জি বিজনেসের জন্যই আমি এখনো দ্বিতীয়, আমি এখনো ফার্স্ট হতে পারিনি, আমাকে যে ফার্স্ট হতেই হবে। তারপরে দেখা যাবে বাণী আর অনিরুদ্ধ আর অন্তরা বাড়িতে যায়। তখন তো পিনাক্ষী ছুটে আসার বলে, বাহ বাণী, সত্যি তোমার জন্য আজকে মাথাটা আমার উঁচু হয়ে গেল, দারুণ খেলেছো তুমি, দারুণ। তারপরেই বাণী প্রণাম করে পিনাক্ষীকে। তখন পিনাক্ষী বলে, দাঁড়াও দাঁড়াও, প্রণাম করতে হবে না। তখন দাদু বলে, বাণী, খুব ভালো লেগেছে আমার। তখন বাণী বলে, দাদু, এই মুকুটটা আপনার জন্য। তারপরে দাদুকেও প্রণাম করে। ওইদিকে অন্তরা বলে, দাদু, এটাও আপনার জন্য। তারপর দেখা যাবে ঈশানী আসে। ঈশানী এসেই বলে, বাণী, তুমি খুব ভালো খেলেছো, সত্যি তুমি জিতেছো, আমার খুব ভালো লেগেছে। তখন বাণী এসেই ঈশানীকে প্রণাম করে। তারপরে দেখা যাবে ঈশানী বলে, সত্যি খুব ভালো লেগেছে বাণী। তখনই সাথী একটা সুটকেস এনে বাণীদের দিকে ধাক্কা দিয়ে দেয়। তখনই বাণী, ঈশানী, তারপর অনিরুদ্ধ সহ সবাই তাকিয়ে থাকে। তখন বাণী বলে, মাসিমণি। তখন সাথী বলে, কি বাণী, কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না? তুমি তো এরকম বাক্সবন্দী হয়েছিলে, তাই তো? আমি সবটা জানি। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে তোমার কি অবস্থা হতো? তার থেকে এই বিটকেসের মধ্যেই তোমার সব ট্রফিগুলো না ভরে রাখো। শোনো, তুমি আমার কোনো কথা শুনছো না বাণী। এইভাবে অবাধ্য হলে কি করে হবে বলো তো? তুমি আমাকে না বলে বিউটি কন্টেস্টে নাম দিতে চলে গেলে। তখন বাণী বলে, না না মাসিমণি, কি বলছেন আপনি? তখন সাথী বলে, একদম না, আমাকে একদম বোঝানোর চেষ্টা করবে না। তুমি আর আমার ছেলে এইভাবে আমাকে অন্ধকারে রাখতে পারলে? আজকে যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে যেত? তখনই বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি মাসিমাকে বলেননি? তখন সাথী বলে, ও অমনি আমার ছেলের উপর দোষ দিয়ে দিলে, তাই তো? তখন অনিরুদ্ধ বলে, কেন মা, আমি তো তোমাকে ফোনে বলেছিলাম। তখন সাথী বলে, বাণী, তোমার সঙ্গে থেকে থেকে আমার ছেলেটাও মিথ্যে কথা বলা শিখে গেছে। অনিরুদ্ধ, তুই এখন তোর মাকেও মিথ্যে কথা বলছিস? তখন অনিরুদ্ধ বলে, না মা, আমি তো তোমাকে বলেছিলাম ফোনে, তুমি কি শুনতে পাওনি? তখন সাথী বলে, একদম আমাকে ভুল বোঝানোর চেষ্টা করবি না, আমি না সব বুঝতে পারছি, তোরা এখন আমার কোনো কথাই শুনতে চাস না। এখন যদি অনিরুদ্ধের বাচ্চার কিছু হয়ে যেত বাণী, তারপর তুমি কি করতে? তখন ঈশানী বলে, আচ্ছা সাথী, বাণীতে একটা ভালো কাজই করেছে, তুমি বুঝতে পারছো না? তখন সাথী বলে, থাক না, এসব কথা না হয় আমি নাই শুনলাম, আমার কথা কেই বা শুনতে চায়, আমাকে কেই বা মানে। আর বাণী তো নিজের ইচ্ছে মতো নিজেকে প্রমাণ করার চিন্তায় আছে, তাই না? আমার কথা চিন্তা করবেই বা কেন? আজকে যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে যেত তখন কি হতো? ও জানে না যে ওর কত শত্রু? যাক, আমি আর কিচ্ছু বলবো না। এই বলে সাথে সেখান থেকে রেগে চলে যায়। তারপরে বাণী কাঁদতে থাকলে অনিরুদ্ধ বলে, মানি, তুমি এরকম করো না, মা ঠিক বুঝতে পারবে, তুমি এরকম ভাবে চিন্তা করো না। তখন বাণী বলে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, সবাই আমাকে কেন এত ভুল বোঝে বলতে পারেন? আমি তো কিছুই করিনি। তখন পিনাক্ষী বলে, বাণী তুমি চিন্তা করো না, সাথীর রাগটা পড়ে গেলেই সাথী ঠিক আবার তোমার সঙ্গে এসে কথা বলবে। তখন ঈশানী বলে, হ্যাঁ তাই তো, সাথী না তোমার উপর রেগে থাকতে পারবে না, এখন রেগে আছে,
কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। তারপরে দেখা যাবে। বাণী শুয়ে আছে আর সাথীর বলা কথাগুলি ভাবতে থাকে। তখনই সেখানে অনিরুদ্ধ আসে আর এসেই বলে, বাণী এখন শুয়ে আছো কেন? ওঠো, খাবারটা খেতে হবে তো। তখন বাণী বলে, না মিস্টার চ্যাটার্জি, আমার না একদম খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না, বললাম তো। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা না খেলে কি করে হবে বলো তো। তখনই সেখানে চলে আসে তানিয়া আর বলে, মা কি হয়েছে, তুমি কাঁদছো? তখনই বাণী উঠে বসে আর বলে, না না মাম্মাম, আমি কাঁদছি না, আমি কাঁদবো কেন? তখন এই কথা শুনে তানিয়া বলে, আমি তো দেখেই বুঝতে পারছি তোমার চোখগুলো লাল হয়ে গেছে, তুমি কাঁদছো তাই তো? তোমাকে মিষ্টিমা বকেছে সেজন্য কাঁদছো? দেখো না, মিষ্টিমা তো আমাকেও বকে, বাবাকেও বকে, কই আমরা কি কাঁদি? তখন অনিরুদ্ধ বলে, তুমি কাঁদোনি তাই না? তখন তানিয়া বলে, একটু কেঁদেছিলাম, কিন্তু পরে যখন মা আমাকে জড়িয়ে ধরেছিল, তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে, তখন তো আর আমি কাঁদিনি। জানো তো, তোমরা আমাকে যখন আদর করো তখন আমার সব কষ্ট চলে যায়। এবার আমিও মাকে জড়িয়ে ধরবো, আদর করব, আর মায়েরও সব কষ্ট দূর হয়ে যাবে। তখনই বাণী বলে, মাম্মাম তুই এত বড় হয়ে গেছিস? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমাদের প্রিন্সেস অনেক বড় হয়ে গেছে। তখনই সে বিটকেসটা নিয়ে আসে আর সে বলে, প্রিন্সেস এবার তুমি চাঁদে ঘুরবে। তখন এই বলে বিটকেসের ভিতরে ঢুকিয়ে দুজন মিলে খুব মজা করতে থাকে আর সবাইকে হাসাতে থাকে। তখন বাণীরও মনটা ভালো হয়ে যায়। তারপরে অনিরুদ্ধ গান গাইতে থাকে। ওইদিকে বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, আপনিও না, আপনার জন্য সত্যিই কেউ মন খারাপ করে থাকতে পারে না, আপনি একদম বাচ্চাদের মতো হয়ে গেছেন। তখন অনিরুদ্ধ বলে, তাই নাকি? শুধু কি আমি, এই যে আমার প্রিন্সেস, ও তো বড় হয়ে গেছে, ও তো সমানভাবে একদম আমাদের সাথে আছে। তখনই তানিয়া বলে, মাম্মা মা, এবার তুমি খেয়ে নাও না খাবারটা, তুমি খাবার না খেলে আমারও কষ্ট হবে, ভাইয়েরও কষ্ট হবে, আর তোমারও কষ্ট হবে, আর বাবাও কষ্ট পাবে। এবার তুমি প্লিজ খাবারটা খেয়ে নাও। তারপরে বাণী বলে, ঠিক আছে। ওদিকে তানিয়া বলে, বাবা খাবারটা আমার কাছে দাও, মাকে আজকে আমি নিজের হাতে খাইয়ে দেবো। তারপরে তানিয়া নিজের হাতে খাইয়ে দিতে থাকে। অন্যদিকে মৌলির সঙ্গে দেখা করে বিক্রম দেব। তখন মৌলি বলে, বিক্রম দেব, আপনি আমাকে কেন ডেকেছেন? আপনি আমার সঙ্গে কি কথা বলতে চান? তখন বিক্রম দেব বলে, মৌলি রয়, তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানতে পেরেছি। তুমি তো এখন বিজনেস থেকে দূরে আছো তাই তো? তোমাকে সিও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরো অনেক কিছু জানি। তখন মৌলি বলে, কিন্তু এসব খবর আপনি নিয়ে কি করবেন? আর আপনার সঙ্গেই বা আমার এসব ব্যাপারে কি কথা থাকতে পারে? তখন বিক্রম দেব বলে, আচ্ছা তোমাদের কোম্পানি তো অনেকটাই লোনের মধ্যে আছে তাই তো? তুমি শুধু তোমার বাবা আর দাদাকে রাজি করাবে যেন শেয়ারগুলো বিক্রি করে, আর সেই শেয়ারগুলো আমি কিনে নেব। তখন মৌলি বলে, তাতে আমার কি লাভ? আমি কি হবে? তখনই বিক্রম দেব বলে, এই তো বিজনেসম্যানের মতো কথা, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো, তোমার অবশ্যই লাভ আছে। আমি তো জানি যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাকি সুইচ করে দেওয়া হয়েছে, তাই তোমার এখন টাকা পয়সাও হাতে নেই। তখন মৌলি বলে, হ্যাঁ তা করে দিয়েছে। তখন বিক্রম দেব বলে, তাহলে আমি তোমার নামে একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট করে দেব, আর সেখানে টাকাও ট্রান্সফার করে দেব, সেটা না কেউ জানতে পারবে না। তখন মৌলি বলে, তাই নাকি? আপনি এসব কিছু করে দেবেন? তখন বিক্রম দেব বলে, হ্যাঁ, শুধুমাত্র শেয়ারগুলো যদি আমি কিনতে পারি। তুমি বিজনেসম্যানের মেয়ে, তুমি যাতে কখনো খালি হাতে না থাকো। তোমার কিন্তু আমার সঙ্গে থাকলে কখনো পিছন দিকে তাকাতে হবে না, আর নিজের টাকার কথা ভাবতে হবে না, ভবিষ্যতের কথা ভাবতে হবে না। তখন মৌলি বলে, ঠিক আছে, আপনি আমাকে অফারটা করলেন, আমি ভেবে দেখব। তবে আপনি আমার জন্য অনেক কিছু করবেন ভেবেছেন, আর ভালো ডিল ভেবেছেন। ঠিক আছে, আপনাকে আমি খুব তাড়াতাড়ি জানাবো আমার ডিসিশন। এই বলেই মৌলি বিক্রম দেবের সঙ্গে হাত মিলে আর চলে যায়। তখনই বিক্রম বলে, ওই রয়ান চ্যাটার্জি আমার উপরে এখনো, ওদের জন্য আমি এখনো 2 নম্বরে আছি। এবার রয়ান চ্যাটার্জিকে একদম ধুয়ে মুছে সরিয়ে দেব, তারপরে আমি হব 1 নাম্বার বিজনেসম্যান। রয়ান চ্যাটার্জির নাম গন্ধ থাকবে না, শেষ করে দেব আমি এই মৌলির হাত ধরে। মৌলিকে আমি ঠিক চিনেছি। অন্যদিকে দেখা যাবে আর্য বসে বসে চিন্তা করছে। তখনই অন্তরা আসে। আর্যর মন ভালো করার চেষ্টা করে, কিন্তু কিছুতে আর্যর মন ভালো হয় না। আর্য আরো রেগে যায় আর বলে, কেন অন্তরা, তুমি এরকম কেন করছো? তুমি বুঝতে পারছো না আমার মনটা খারাপ, আমার ভালো লাগছে না। তখনই বাণী সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তখন অন্তরা বলে, আচ্ছা তোমার মন ভালো করার জন্যই তো আমি এসব কথা বলছি। আমার তো খেতে ইচ্ছে করছে না, তারপরেও যাতে তোমার মন ভালো হয়ে যায় সেই জন্য আমি এসব কথাগুলো বলছি, আর তুমি আমার সঙ্গে রাগ করছো। তখন আর্য বলে, রাগ করবো না কি করব? আমি তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি তুমি আমার কথা রাখলে না। তুমি সেই বাচ্চাটাকে দুনিয়াতে আনার জন্য জোর করছো। টাকা নেই, পয়সা নেই, তারপরে আবার এই টেনশন, কি করবো বলো তো? তখনই বানি ওদের কথা শুনে টেনশনে পড়ে যায়। আর সব কথা শুনে
অন্তরা যে বাচ্চাটাকে রাখতে চায় সেই কথাও ভেবে বাণী ভিতরে আসে আর এসে বলে, আর্য অন্তরা। তখনই আর্য অন্তরা চুপ করে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।